বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 এবং 27 বছর শিক্ষার্থীরা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইবিআই 1.0 এর আইসিটি বিষয়ের প্রথম লেকচার। আজকের টপিক হচ্ছে ডিজিটাল ডিভাইস। আজকে থেকে আমাদের আইসিটি কোর্সের প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো যে যেখান থেকে যুক্ত হচ্ছে সকলের প্রতি আমার স্বাগত থাকলো। তোমরা ক্লাসটা একটু কাইন্ডলি নিজেদের প্রোফাইলে শেয়ার করে দেবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। প্রত্যেকেই কাইন্ডলি একজন একজন করে মেনশন করে দাও। সবাই যদি একজন একজন করে মেনশন করে দাও তাহলে কিন্তু আমাদের অনেকেই লাইভে চলে আসবে। আর সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা সেটা কিন্তু জানাতে হবে, ঠিক আছে? আমাদের নেট গতদিন তোমরা জানো যে গতদিন আমরা ক্লাসটা শুরু করলেও নেট সমস্যার কারণে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে কিন্তু আমরা নেটের যে ব্যান্ডউইথের পরিমাণ বাড়াইছি, অর্থাৎ আগে ছিল আমাদের এটা 10 এমবিপিএস, এখন আমরা সেটাকে 15 এমবিপিএস এ উন্নতি করছি। আশা করি এখন কোনো বাফারিং হবে না এবং আগের থেকে এখন আরও ভিডিও কোয়ালিটি উন্নত হবে। তো সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানাও। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি। ওকে, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছে এবং নতুন যারা আছো তারা একটু বলবা যে কোথা থেকে যুক্ত আছো। আমরা কথা বাড়াবো না, খুব শীঘ্রই পড়ায় ঢুকে যাব। ওকে, আচ্ছা ঠিক আছে, তার মানে সবকিছু ক্লিয়ার আছে। তাহলে আমরা কিন্তু শুরু করতেছি, ঠিক আছে? এটা আমরা গতদিন দেখাইছিলাম, এটা নিয়ে আর কোনো কথা বলবো না। এটা হচ্ছে একটা অধ্যায়ের টোটাল রুটম্যাপ, অর্থাৎ এখান থেকে আমার কি কি আছে সবকিছু এখানে বলা দেওয়া আছে। আমরা একবারে সরাসরি আজকে পড়াশোনা শুরু করবো, একদম পড়া যে জায়গা থেকে আছে সেই জায়গা থেকে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, নতুন যারা আছো তাদের উদ্দেশ্যে আমি একটু আমার পরিচয়টা আবারও দিয়ে নেই। আমি মোহাম্মদ দিলকুল ইসলাম ইপু, পড়াশোনা করতেছি রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে। তো আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহের নেত্রকোনা। আর বর্তমানে তো যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, সো রাজশাহী দিয়ে থাকা হয়। তো যারা নেত্রকোনার আছো বা ময়মনসিংহের আছো তাদের প্রতি আমার খুবই ভালো লাগে তারা ক্লাসে থাকলে। ওই গতদিন দেখলাম তোমাদের পরীক্ষায় আমাদের নেত্রকোনার একটা ছেলে ফার্স্ট হয়েছে, খুবই ভালো লাগছে আমার। যদিও আমি ছেলেটাকে চিনি না, খুবই ভালো লাগছে দেখে, খুব আনন্দিত হয়েছি যে আমাদের নেত্রকোনার একটা ছেলে এখানে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে। ওর নাম মেবি জয় সরকার নাকি যেন। ওকে, দেখো ডিজিটাল ডিভাইস জিনিসটা কি, এটা আমি 2 দিন ধরে পড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু 2 দিনের নেট সমস্যার কারণে পড়াইতে পারিনি। দেখো, ডিজিটাল ডিভাইস হচ্ছে যে ডিভাইস সমূহ ডিজিটাল সিগন্যালের উপর ভিত্তি করে চলে। কেমন সিগন্যাল? ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল এর মাধ্যমে চলে, এর মাধ্যমে চলে। যে ডিভাইস সমূহ ডিজিটাল সিগন্যালের মাধ্যমে চলে সেটাকে বলা হয় ডিজিটাল ডিভাইস। এখন প্রশ্ন হচ্ছে এই ডিজিটাল সিগন্যাল জিনিসটা আবার কি? সিগন্যাল তো অনেক কিছু। সিগন্যাল মানে ইশারা বা ইঙ্গিত। ইশারা ইঙ্গিত বুঝো না, একজন আরেকজনকে ইশারা দেও না। এই যে ক্লাসটা অফলাইনে নিলেই দেখা যায় এক বন্ধু আর এক ছেলে আরেক মেয়ের ইশারা দিতেছে, এক ছেলে আরেক ছেলেকে ইশারা দিতেছে, অনেক কিছু ইশারা ইঙ্গিতে করে। ওই ইশারা ইঙ্গিত তোমরা বুঝো। তবে আমাদের এখন যে ইশারা বা ইঙ্গিতটা আছে সেটা হচ্ছে ডিজিটাল ইশারা বা ডিজিটাল ইঙ্গিত। এই যে সিগন্যাল মানে ইশারা বা ইঙ্গিত বা সংকেত, তাহলে ডিজিটাল সংকেত, এটার বাংলা হচ্ছে ডিজিটাল সংকেত, ঠিক আছে? ডিজিটাল সংকেত। এখন ভাইয়া ডিজিটাল সংকেত জিনিসটা কি সেটা হচ্ছে আমার মূল প্রশ্ন। ডিজিটাল সংকেত হচ্ছে, দেখো আমরা সিগন্যাল হাতে দেই, চোখ দেই, ইশারা দেই, বা যে কোনো বডির একটা অংশ নাড়াচাড়া করে নানান ইশারা দেই। যারা খেলাধুলা করো তারা জানো যে খেলাধুলার মধ্যে আমরা অনেক গোপনীয় ইঙ্গিত ব্যবহার করি। কেউ হাত উঠায় 1 আঙ্গুল 2 আঙ্গুল, বিভিন্নভাবে আমরা বিভিন্ন ধরনের ইশারা দিয়ে থাকি। কিন্তু আমরা এইখানে যে ইশারা বা সংকেতটা দেবো সেটা হবে ডিজিটাল, অর্থাৎ ডিজিটাল ইশারাটা তোমার হইতে হবে 0 এবং 1 এর মাধ্যমে। 0 এবং 1 এর মাধ্যমে, এর মাধ্যমে। এখন কথা হচ্ছে, ধরো আমরা 1 আঙ্গুল দেখাইলে একটা ইশারা বুঝি, বা এরকম হাত ধরলে একটা ইশারা বুঝি। নানান ইশারা কিন্তু আমরা বাস্তব জীবনে দিয়ে থাকি, বা ওই দেখা যায়
খেলতে গিয়ে অনেক ইশারা দিয়ে থাকি যাতে প্রতিপক্ষ তোমার একটা বিষয় না বুঝতে পারে, সেজন্য আমরা বিভিন্ন ধরনের ইশারা দিই। ইশারার তো একটা অর্থ থাকে, তুমি যে একটা ইশারা দিতেছো সেটার তো একটা অর্থ আছে। ধরো তুমি এরকম হাত উঁচা করলা, হাত উঁচা করলে এটা দিয়ে একটা ইশারা দিলা, এই ইশারার তো একটা অর্থ আছে, তুমি তো তারা একটা কিছু বুঝাইছো। তাহলে আমি যে ইশারাটা 0 এবং 1 দিয়ে বুঝাবো, তাহলে 0 এবং 1 এর একটা অর্থ আছে, তার একটা মিনিং আছে। দেখো মিনিংটা হচ্ছে 0 এর মিনিং হচ্ছে অফ। 0 এর মিনিং কি ভাইয়া? 0 এর মিনিং হচ্ছে অফ, 1 এর মিনিং হচ্ছে অন। দেখো এই ডিজিটাল ডিভাইস কোনগুলা? যেমন আমার হাতে একটা ঘড়ি আছে, স্মার্ট বোর্ড, তোমার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, এই জাতীয় যত জিনিস আমাদের চারপাশে দেখতে পাই সেগুলো কি ডিজিটাল ডিভাইস। আরো শর্ট পাই, দেখো একটা ফ্যান, ওইটা কি ডিজিটাল ডিভাইস? ফ্যান ডিজিটাল ডিভাইস না। যে জিনিসগুলো চার্জ করে ব্যাটারির মাধ্যমে চালাইতে পারো, অর্থাৎ ডিসি কারেন্ট দিয়ে চলে, সেগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইস। আর যেগুলো সরাসরি কারেন্টে লাগায় চালাইতে হয়, যেমন ফ্যান সরাসরি কিন্তু কারেন্টের সাথে লাগানো থাকে, কিন্তু তোমার মোবাইল কি এখন সরাসরি কারেন্টের সাথে লাগানো আছে? লাগানো নাই, আলাদা আছে। অর্থাৎ চার্জ করে সেই ব্যাটারির মাধ্যমে তুমি চলতে পারছো, তাহলে তোমার এই মোবাইলটা একটা ডিজিটাল ডিভাইস, কিন্তু ফ্যান ডিজিটাল ডিভাইস না। তার মানে আলটিমেটলি সবগুলাই কিন্তু বিদ্যুৎ বা চার্জ দিয়ে চলে। তো এই বিদ্যুৎ বা চার্জ দিয়ে চলার সময় অফ মানে হচ্ছে সুইচ অফ, অন মানে কি সুইচ অন। এরপর দেখো এটা দ্বারা বোঝায় হচ্ছে বিদ্যুৎ অনুপস্থিত, বিদ্যুৎ অনুপস্থিত। অফ মানে কি অনুপস্থিত না? অফ মানেই তো অনুপস্থিত, বিদ্যুৎ অনুপস্থিত। অন দ্বারা বোঝায় বিদ্যুৎ উপস্থিত, বিদ্যুৎ উপস্থিত। আশা করি এই দুইটা জিনিস বুঝাইতে পারছে। এটা দিয়ে আরো বুঝাইতে পারে, এটা দিয়ে ফলস বুঝাইতে পারে, ফলস মানে মিথ্যা। এটা দিয়ে ট্রু বুঝাইতে পারে মানে সত্য, ট্রু বুঝাইতে পারে মানে সত্য। এরপর হচ্ছে এটা দিয়ে একটা ভোল্টেজ কাউন্ট করা যায়, যেহেতু কারেন্টের বিষয়, এই পুরোটাই যেহেতু একটা কারেন্টের বিষয়, এটা দিয়ে একটা ভোল্টেজ পরিমাপ করা যায়। ভোল্টেজ হচ্ছে এই 0 দিয়ে যে ভোল্টেজটা বোঝায় সেটা হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট, 0 থেকে 0.8 ভোল্ট। 1 দ্বারা বোঝায় 2 থেকে 5 ভোল্ট, 2 থেকে 5 ভোল্ট। তাহলে এটা এমসিকিউ আসতে পারে যে 0 দ্বারা কত ভোল্টকে ইঙ্গিত করে? 0 থেকে 0.8 ভোল্টকে ইঙ্গিত করে। 1 দ্বারা কাকে ইঙ্গিত করে? 2 থেকে 5 ভোল্টকে ইঙ্গিত করে। এই হচ্ছে আমার সিগন্যাল 0 এবং 1 দ্বারা কি বোঝায়। 0 দ্বারা বোঝায় অফ, 1 দ্বারা বোঝায় অন। আসলে এই জিনিসটা আরো একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো এটা আমার বাসায় একটা সুইচ বোর্ড, তোমাদের বাসায় কি সুইচ বোর্ড আছে না? সুইচ বোর্ড আছে না? এই যে আমার এখানে সুইচ বোর্ড আছে, কতগুলো লাইট আছে, আমার এই কম্পিউটার এই স্মার্ট বোর্ডের সুইচ আছে, এরকম মনে করো কতগুলো সুইচ আছে। এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এটা আরেকটা সুইচ। এটার নাম দিলাম আমি 1 নাম্বার সুইচ, এটা 2 নাম্বার সুইচ, এটা 3 নাম্বার সুইচ, এটা 4 নাম্বার সুইচ। এরপরে দেখো আমি বললাম এই 1 নাম্বার সুইচের সাথে একটা লাইট আছে, লাইট 1। 2 নাম্বার সুইচের সাথে একটা লাইট আছে, লাইট 2। 3 নাম্বার সুইচের সাথে একটা লাইট আছে, লাইট 3। 4 নাম্বার সুইচের সাথে একটা লাইট আছে, লাইট 4। যদি সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করবা, বা না বুঝলে কমেন্ট করবা, না বুঝলে কমেন্ট করবা, কিন্তু খুদাই আন্দাজি কমেন্ট করার দরকার নেই, কারণ আমি তোমার আন্দাজি কমেন্ট কিন্তু পড়বো না। কিন্তু তুমি যদি একটা প্রশ্ন করো, সেটা যে প্রশ্নই হোক আমি তোমার প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, তাহলে দেখো আমার 4টা সুইচ আছে, 4টা সুইচের সাথে কানেক্টেড 4টা ভালভ আছে। এখন তার আমি একটা ইশারা দিলাম, মনে করো আমি সিগন্যালটা এরকম দিলাম যে 0 1 0 1 0 1 0 1 0। এই সিগন্যাল দ্বারা কি বোঝায়? এই 1 দ্বারা বোঝাইতেছে সুইচ অন, 1 দ্বারা কি বোঝায়? সুইচ অন। এই 0 দ্বারা কি বোঝায়? সুইচ অফ। এই 1 দ্বারা কি বোঝায়? সুইচ অন। এই 0 দ্বারা কি বোঝায়? সুইচ অফ। তার মানে হচ্ছে প্রথম সুইচটা অন, তার মানে কি বুঝাইতেছে? তার মানে বুঝাইতেছে এই প্রথম সুইচটা হচ্ছে অন, প্রথম সুইচটা কি অন। দ্বিতীয় সুইচটা অফ, এই দ্বিতীয় সুইচটা অফ। এরপর দেখো তৃতীয় সুইচটা আবার অন, এই তৃতীয় সুইচটা অন। চতুর্থ নাম্বার সুইচটা কি অফ, চতুর্থ সুইচটা আবার অফ। তার মানে অন কোনটা কোনটা? এই 1 নাম্বার, তাহলে লাইট 1 জ্বলবে, লাইট 1 জ্বলবে। আবার লাইট 3 এটা অন, এটা জ্বলবে। আর এটা কি তাহলে জ্বলবে না, এটা জ্বলবে। ঠিক আছে, এটা কি কঠিন করা পড়াইছি? 4টা সুইচ আছে, 4টা সুইচের সাথে 4টা লাইট কানেক্টেড আছে। এখন এটাতে তুমি একটা সিগন্যাল দিছো যে 1 0 1 0, তার মানে প্রথম সুইচটা অন, দ্বিতীয় সুইচটা অফ, তৃতীয় সুইচটা অন, চতুর্থ সুইচটা অফ। এর মানে হচ্ছে আমার 2 নাম্বার প্রথম লাইটটা জ্বলবে আর হচ্ছে তৃতীয় লাইটটা জ্বলবে। তাহলে এটা দিয়ে ঘটনা কি হলো? দেখো ঘটনাটা কি ঘটলো। ঘটনা হলো প্রথম এবং তৃতীয় লাইট জ্বলবে, প্রথম এবং তৃতীয় লাইট জ্বলবে। ঠিক আছে, এখন আমি সিগন্যাল পরিবর্তন করে দিলে, দেখো সিগন্যালটাকে যদি আমি পরিবর্তন করি, জাস্ট সিগন্যালটাকে আমি পরিবর্তন করি, সিগন্যাল দিলাম আমি এখন
0011 0011। সিগন্যাল পরিবর্তন করলে দেখো এখন কি হইতেছে, প্রথম সুইচটা অফ, প্রথম সুইচটা কি অফ, তাহলে প্রথম বাল্বটা জ্বলবে না। দ্বিতীয় সুইচটা অফ, তাহলে দ্বিতীয় বাল্বটাও জ্বলবে না। পরের দুইটা অন, পরের দুইটা কি অন। তার মানে ঘটনা কি ঘটলো বলতো, শেষ দুইটা বাল্ব জ্বলবে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ বাল্ব বাল্ব জ্বলবে, তৃতীয় এবং চতুর্থ বাল্ব কি জ্বলবে। তাহলে দেখো সিগন্যাল চেঞ্জ হলে ঘটনা চেঞ্জ হইতেছে, সিগন্যাল চেঞ্জ হলে ঘটনা চেঞ্জ হইতেছে। এই যে আমার মোবাইল ফোন, কম্পিউটার, এই টাইপের যত ডিভাইস গুলো চলে সবগুলো এরকম সিগন্যাল দিয়ে চলে। যখন সিগন্যাল চেঞ্জ হয় তখন তার কাজটা ভিন্ন ভিন্ন হয়। দেখো সিগন্যাল চেঞ্জ হলে কাজটা ভিন্ন ভিন্ন হইতেছে। আমি সিগন্যাল আরো চেঞ্জ করলাম, ধরো আমি 3টা 1 দিলাম, একটা 0 দিলাম, 3টা 1 দিলাম, তাহলে কি হবে বলতো, প্রথম 3টা বাল্ব জ্বলবে, তাহলে 1 2 এবং 3, এই 3টা বাল্ব, এই 3টা বাল্ব কি জ্বলবে। আরো চেঞ্জ করলাম, দেখো দিলাম 0 1 1 0, তার মানে কি মাঝখানের দুইটা 1 আছে, তাহলে মাঝখানের দুইটা জ্বলবে, অর্থাৎ 2 এবং 3 নাম্বার বাল্ব জ্বলবে, 2 এবং 3 নাম্বার বাল্ব জ্বলবে। তাহলে দেখো সিগন্যাল যতবার পরিবর্তন করতেছি, সিগন্যাল যতবার পরিবর্তন করতেছি ততবারই কিন্তু ঘটনা পরিবর্তন হইতেছে। তার মানে এই পুরা জিনিসটাই কি দিয়ে চলে, একটা সিগন্যাল দিয়ে চলে। আশা করি এই বেসিক কনসেপ্টটা তোমাকে আমি বুঝিয়ে দিতে পারছি। এরপরে আসলে আমরা পড়ায় ঢুকে যাই। এগুলো আসলে মেইনলি হচ্ছে একটা অধ্যায় সম্পর্কে ধারণা। এখন আসলে আমরা মেইন পড়ায় ঢুকে যাই। পড়া হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই অ্যালজেব্রার কথাটা আমরা অলরেডি বেশ কয়েকবার শুনছি, যে অ্যালজেব্রা মানে কি, অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। অ্যালজেব্রা মানে কি বীজগণিত। অ্যালজেব্রা মানে কি ভাইয়া, অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। এখন এখানে দেখো একটা কথা আছে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা। এখন আমাদের যে এই ডিভাইস গুলো চলে, সে যে কাজ করে, আমি একটা বাটনে চাপ দিলে সে একটা কাজ করে, অন্য আরেকটা বাটনে চাপ দিলে আরেকটা কাজ করে, দুইটা বাটনে একসাথে চাপ দিলে আরেকটা কাজ করে। তার মানে কি এখানে একটা হিসাব বিকাশ কিন্তু আছে, ঠিক না? দুইটা বাটন চাপ দিলে একটা হয়, 3টা বাটন চাপ দিলে একটা কাজ হয়, একটা বাটন চাপ দিলে একটা কাজ হয়, ভিন্ন বাটন চাপ দিলে ভিন্ন ভিন্ন কাজ হয়। তার মানে এটার ভিতরে অবশ্যই একটা যুক্তিসঙ্গত কোনো একটা গণিত আছে, কি আছে, কোনো একটা হিসাব নিকাশ আছে। তাহলে হিসাব নিকাশের জন্য তোমার কি দরকার, একটা গণিত দরকার। আর সেই গণিতটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান বীজগণিত। এটার নাম বুলিয়ান কেন হইলো, কারণ বুলিয়ান নামক একজন এটাকে কি করছে, আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে, বুলিয়ান, জর্জ বুল। তার নাম কি, জর্জ বুল। জর্জ বুল নামক একজন এই বীজগণিতটা আবিষ্কার করছে। তার নাম অনুসারে নাম দিছে যে বুলিয়ান অ্যালজেব্রা। এই জর্জ বুল ছিলেন একজন গণিতবিদ, সে এই বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করছে। এখন বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি, এটাকে সংজ্ঞায়িত করতে হবে, এটা সম্পর্কে আমার বিস্তারিত বুঝতে হবে। তার আগ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত কোয়েশ্চেন করে ফেলো। ওকে, মোহাম্মদ শরণ বলছে নেটওয়ার্কের প্রবলেম আর হচ্ছে না, অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা দেখো বুলিয়ান অ্যালজেব্রা তাহলে জিনিসটা কি, আমরা যেহেতু বলতেছি এই চ্যাপ্টারটা হচ্ছে 0 এবং 1 নির্ভর, তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রাতে হচ্ছে 0 এবং 1 নিয়ে কেবল গণিত, 0 এবং 1 নিয়ে 0 এবং 1 নিয়ে এই গণিতে আলোচনা করা হয়, 0 এবং 1 নিয়ে আলোচনা করা। এখানে আর ওই যে 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো এখানে কি হয় না, ইউজ হয় না। এই সংখ্যাগুলো এখানে কি হয় না, ইউজ হয় না। এখানে ইউজ হয় কেবল 0 এবং 1। আচ্ছা 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যাটাকে আমরা পড়ছি, এটাকে বাইনারি সংখ্যা বলে। কি সংখ্যা, এটাকে বাইনারি সংখ্যা বলে। তাইলে আমরা এই বুলিয়ান অ্যালজেব্রার আরেকটা নাম বলতে পারি বাইনারি অ্যালজেব্রা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা যা, বাইনারি অ্যালজেব্রাও থা। বুলিয়ান অ্যালজেব্রা বা বাইনারি অ্যালজেব্রা, ঠিক আছে? তাহলে বুলিয়ান অ্যালজেব্রা আমরা আরেক নাম কি বলতে পারি, বাইনারি অ্যালজেব্রা। এটারই আরেক নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, এটারই তুমি বলতে পারো বুলিয়ান অ্যালজেব্রা। এখন বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, দেখো যেই গণিতে, এটা একটা গণিত, এটা কিন্তু একটা গণিত, বীজগণিত। তাহলে তুমি লিখবা যে বীজগণিতে বাইনারি সংখ্যার বিভিন্ন ক্রিয়া নিয়ে আলোচনা করা হয়,
করা হয় করা হয় তাকে বাইনারি অ্যালজেব্রা বলে। তাকে কি বলে? বাইনারি বা বুলিয়ান অ্যালজেব্রা বলে। অ্যালজেব্রা বলে। আমার লেখা কিন্তু সুন্দর না, একটু বুঝে নিতে হবে। আমি যদি স্পষ্ট করে লেখার যথেষ্ট চেষ্টা করি, কিন্তু তারপরে একটু বুঝে নিও। আহামরি সুন্দর না হলেও আশা করি বোঝা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমি তোমাকে একদম সহজ একটা সংজ্ঞা দিলাম। এখন আসো আমি এই সংজ্ঞাটাকে আরেকটু বুঝাই বলি। তাহলে দেখো, বলছে যে বীজগণিতে বাইনারি সংখ্যার বিভিন্ন ক্রিয়া। এই যে এই কথাটাই হচ্ছে প্যাচ লাগানো একটা কথা। এই বিভিন্ন ক্রিয়াটা আবার কি ভাইয়া? বিভিন্ন ক্রিয়াটা জিনিসটা কি? এই বিভিন্ন ক্রিয়াটা হচ্ছে, আসো এখন একটু বিস্তারিত বলি, তাহলে তুমি বুঝে যাবা যে আসলে এই বিভিন্ন ক্রিয়াটা দ্বারা আমি কি বুঝাইছি তোমার। তাহলে লিখবা যে যে বীজগণিতে, এটা কিন্তু আরেকটা অল্টারনেটিভ, যে বীজগণিতে যৌক্তিক যৌক্তিক চলক ধ্রুবক যৌক্তিক চলক ধ্রুবক এবং ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তাহলে কি বললাম? যৌক্তিক চলক। দেখো আরো টার্ম চলে আসতেছে, আমি সবগুলা টার্ম ভেঙে দিব, একদম ভেঙে ভেঙে পড়াবো, কোনো টেনশন করো না। দেখো সবগুলা টার্মই পড়াবো। যে যৌক্তিক চলক একটা টার্ম আসছে, ধ্রুবক একটা টার্ম আসছে এবং ক্রিয়া তিনটা টার্ম আসছে। আমি এই তিনটা টার্মকেই ভাঙবো। তিনটা টার্ম নিয়ে আমাদের এই অধ্যায়ের মূল পড়া। তাহলে টার্মগুলা কি কি? যৌক্তিক চলক, যৌক্তিক ধ্রুবক, যৌক্তিক ক্রিয়া। আচ্ছা, এর মধ্যে আমি প্রথমে চিনি চলক জিনিসটা কি। চলক জিনিসটা কি দেখো, চলক আরেকটা হচ্ছে ধ্রুবক, আরেকটা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, এখন তোমাদেরকে একটু আমি ছোটবেলায় নিয়ে যাব, ছোটবেলার পড়া পড়াবো। দেখো চলক কি? হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফ দিব। আপাতত তুমি শুধু একদম ওই যে ক্যাকশিয়াল আছে না, যারা শিকার ধরে, তারা কি করে? শিকারের দিকে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দেখে। তুমি এরকম আমার দিকে এবং বোর্ডের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দেখো। ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে আমি তোমাকে এই আমার লেখা সহ সব নোট দিয়ে দিব, তখন দেখে দেখে নোট করে নিতে পারবা। ঠিক আছে, সব নোট তখন করে নিবা। ওকে, আর এখন শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখো এবং কনসেপ্টটা ক্লিয়ার করো, বেসিকটা বুঝো। না বুঝলে প্রশ্ন করবে, একদম নিজের ভাইয়ের মতো মনে করবা যে তোমার এভাবে মোবাইলটা রাখবা, মনে করবা তোমার টেবিলে বসে তোমার বড় ভাই ইপু ভাই পড়াচ্ছে, তুমি সেইভাবে ক্লাসটা করবা, এনজয় করো। আর যদি কোনো কিছু না বুঝো সাথে সাথে প্রশ্ন করো, কোনো সমস্যা নেই। এই মোহনা ইসলাম, কমেন্ট করবে না, হুদাই কমেন্ট করার দরকার নাই। ঠিক আছে, একজন আরেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়ার কোনো দরকার নাই। পড়তে আসছো, পড়ো, পড়ায় কাজে দিবে। এই রিপ্লাই দিবা কোনো লাভ নাই। এখন প্রেম করবি, কোনো লাভ নাই। 2 দিন পরে ওই মেয়ে দেখবি চান্স পেয়ে গেছে ভালো একটা জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কোথাও একটা চান্স পেয়ে গেছে, তোরে ভুলে যাবে। অথবা তুই চান্স পেয়ে গেছিস, মেয়ে চান্স পায় নাই, ভুলে যাবে, শেষ। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আজকে ভালো একটা পজিশনে যা, শুধু মেয়ে না, মেয়ের মা সহ তোর পিছিয়ে ঘুরবে রে বাবা। তো শুধু শুধু তোরা এই কমেন্ট ইয়ে দিয়ে পার্সোনালিটি নষ্ট করছ। পার্সোনালিটি ঠিক না, নিজের যে একটা পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, নিজেকে মূল্যবান মনে কর। পুরুষ মানুষ মূল্যবান, বুঝছিস? পুরুষ মানুষ সবচেয়ে বেশি মূল্যবান। এখন দেখ, তিনটা জিনিস একটু পড়াই, চলক, ধ্রুবক এবং ক্রিয়া। চলকটা কি? চলক হচ্ছে সারা জীবন কি এক্স এর মান বের করছো না, এক্স বললেই কি মনে শিহরণ চলে আসে, কষ্ট লাগে? এক্স ওই এক্স না, এটা শুধু এক্স। এই যে এক্স ওয়াই, এক্স ওয়াই জেড এ বি সি, এইগুলার সারা জীবন কতগুলা মান বের করছিস বলতে পারিস? এগুলার মান কি হইতেছে? চেঞ্জ হয় না? এগুলার মান কি হয়? চেঞ্জ হয়। মানগুলা, এই সবগুলার এই মান কি হয়? মান চেঞ্জ হয়। এই সবগুলার মান চেঞ্জ হয়, অর্থাৎ এগুলার মান কি করে? বেরি করে। এগুলার মান কি করে? বেরি করে।
বেরিস, এগুলোর মান কি করে? বেরিস করে। এই জন্য এগুলোর নাম হচ্ছে ভেরিয়েবল। এগুলোর নাম কি? ভেরিয়েবল বা বাংলায় হচ্ছে চলক। বাংলায় হচ্ছে কি? চলক। আর ধ্রুবক কি দেখ, তোরা আমি যদি বলি যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে সংখ্যাগুলো আছে বা আরো সংখ্যা লিখলাম, ধর 1000 500, এরকম যত সংখ্যা পারিস লেখ। এই সংখ্যাগুলোর মান কি পৃথিবীর কোন জায়গায় গেলে চেঞ্জ হবে? যদি তোকে বলে যে আমাকে 100 আপেল দে, তাহলে কি বাংলাদেশে তুই 100 দিবি আর অস্ট্রেলিয়া গেলে আরেকটা দিবি? পৃথিবীর যেই প্রান্তেই যাও না কেন, তোমার ওই 100 যে সংখ্যাটা সেটা কিন্তু 100ই। তোমাকে যদি বলি 5টা আঙ্গুল দেখাও, ওই যে 5টা আঙ্গুল, না না 4টা দেখাবা? 4টাকে দেখাবা না, এটা সারা জীবন 5, বিশ্বের সারা জায়গায় 5, যে জায়গায় যাও সে জায়গায় 5, মঙ্গল গ্রহে যাও, এলিয়েন হয়ে যাও, চাঁদে যাও, সব জায়গায় এটা 5 আছে। অর্থাৎ এগুলার মান কি হয় না? মান চেঞ্জ হয় না। এগুলার মান কি হয় না? চেঞ্জ হয় না, আনচেঞ্জেবল, চেঞ্জ হয় না। চেঞ্জ যা হয় না তার নাম কি? কনস্ট্যান্ট। চেঞ্জ হয় না বিধায় এটার নাম কি? কনস্ট্যান্ট। এই জন্য ধ্রুবকের ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এই জাতীয় যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এরপরে দেখো ক্রিয়া, ছোটবেলায় পড়ছিলাম 3a বা 4a। 3a বা 4a পড়ছো যে সংখ্যা প্রতীক 10টি। সংখ্যা প্রতীক 10টি কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা হচ্ছে সংখ্যা প্রতীক। এরপরে ছিল প্রক্রিয়া প্রতীক কয়টি? এই যে প্রক্রিয়া, ক্রিয়া, প্রক্রিয়া প্রতীক কয়টি? প্রক্রিয়া প্রতীক কয়টি? প্রক্রিয়া প্রতীক কয়টি? এই প্রশ্ন সবাই করছে যে প্রক্রিয়া প্রতীক কয়টি, কিন্তু এখন বলতে গেলে অনেকেই বলতে পারবে না। এখন অনেকেই বলতে পারবে না। প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি। প্রক্রিয়া প্রতীক কয়টি? প্রক্রিয়া প্রতীক 4টি। 4টি কি কি? প্লাস, মাইনাস, গুণ এবং ভাগ। প্লাস, মাইনাস, গুণ এবং ভাগ। প্লাস, মাইনাস, গুণ এবং ভাগ। তো এই বীজগণিতে ওই রকম কতগুলা ক্রিয়া আছে। এখানে ক্রিয়া হচ্ছে 3 ধরনের ক্রিয়া আছে। কয় ধরনের ক্রিয়া আছে? ক্রিয়া আছে 3 ধরনের। কয় ধরনের ক্রিয়া আছে? 3 ধরনের। একটা হচ্ছে যৌক্তিক যোগ, সবগুলোর নামের আগে যৌক্তিক লাগাইতে হবে, যৌক্তিক যোগ। আরেকটা হচ্ছে যৌক্তিক গুণ, আরেকটা হচ্ছে যৌক্তিক বিপরীত। যৌক্তিক বিপরীত বা এটার আরেকটা নাম আছে যৌক্তিক পূরক। যৌক্তিক পূরক, যৌক্তিক পূরক। তাহলে আসো এই স্লাইডটা আমি তোমাকে একবার রিভিশন করায় দিই। আশা করি আমি তোমাকে যেভাবে ভাইঙা ভাইঙা পড়াচ্ছি কোনো প্রশ্নই থাকার কথা না। আমি কিন্তু তোমার হয়তো আমাকে দেখে বয়স কম লাগতে পারে, কিন্তু আমি কিন্তু দীর্ঘদিন যাবত পড়াই। যারা আমাদের নেত্রকোনার আছে বা আমার আশেপাশে এলাকায় যারা আছে তারা কিন্তু জানে আমি 2021 সালের শেষের দিক থেকে পড়াচ্ছি। অর্থাৎ তুমি যদি হিসাব করো, ধরো 22 থেকেও যদি হিসাব করো, 22 23 24 25, 4 বছর কিন্তু পড়াই ফেলছি। তাহলে 4 বছর পড়াইছি মানে কি স্টুডেন্টরা কোন জায়গাগুলো কিভাবে বুঝে না সেটা কিন্তু আমার একটা বুঝার মতো দক্ষতা হয়েছে। আর আল্লাহর কাছে এটা আমি অশেষ কৃতজ্ঞতা জানাই যে আমি বুঝতে পারি একজন মানুষ আমার কথা বুঝতেছে নাকি বুঝতেছে না। সেই তো আমার এত কমেন্ট করার দরকার লাগে না। আমি জানি কোন টার্মগুলো তুমি বুঝবো না, সেই টার্মগুলো দেখো আমি কত ভেঙে ভেঙে পড়াচ্ছি, একদম ভেঙে ভেঙে, একদম এই ক্লাস যদি ক্লাস 6 এর একটা বাচ্চাকে ওইভাবে পড়াই সেই ক্লাসটা বুঝতে পারবে। তো আমি মনে করি তোমাদের তেমন কোনো কোয়েশ্চেনই থাকে না। আর কোয়েশ্চেন থাকলে তো আমি স্কিপ করবো না, কোয়েশ্চেন করবো, আনসার দিব। দেখা একটা রিভিশন দিয়ে দেয়। এই সংজ্ঞা কোথাও লিখবা না, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য একদম সহজ করে বলে দিচ্ছি। এটা যেই বীজগণিতের যৌক্তিক চলক, এই যে যৌক্তিক চলকটা কি, এখন আসো আমরা এই যৌক্তিক চলকটা কি আছে, বুলিয়ান অ্যালজেব্রায় চলকটা কি। চলক সারা জীবন এই এক্স ওয়াই জেড এইগুলাই মানে সেম। আগে যে চলক করছি মানে এক্স ওয়াই জেড এ বি সি, এইগুলাই হচ্ছে আমার এখানেও চলক। আর ধ্রুবক কি দেখো, বুলিয়ান অ্যালজেব্রা কাজ করে, ডিল করে হচ্ছে 0 এবং 1 এর সাথে। সে সবসময় এই 0 এবং 1 এর সাথে ডিল করে। কার সাথে ডিল করে? 0 এবং 1 এর সাথে। তাহলে এই জায়গায় ধ্রুবক কি? 0 এবং 1, 0 এবং 1, অর্থাৎ এখানে আর কোনো সংখ্যা নাই, আর কোনো সংখ্যা নাই। আর ক্রিয়া কি বললাম যে 3 ধরনের ক্রিয়া আছে। বুলিয়ান অ্যালজেব্রায় কয়টা ক্রিয়া আছে? 3টি। কয়টি ক্রিয়া আছে? 3টি। কি কি? একটা হচ্ছে যৌক্তিক যোগ, একটা হচ্ছে যৌক্তিক গুণ, একটা হচ্ছে যৌক্তিক বিপরীত। এইগুলা নিয়ে আমার এই অধ্যায়ে পড়া। সো এটা নিয়ে আর প্রশ্ন করার কিছু নাই, এটা নিয়ে আমরা এখন বিস্তারিত পড়বো। যে ক্রিয়াটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো। তুমি জাস্ট এখান থেকে চলক বুঝছো কিনা। চলক মানে হচ্ছে ভেরিয়েবল, যার মান ভেরি করে সেটা হচ্ছে ভেরিয়েবল। এরপর হচ্ছে ধ্রুবক, যার মান সারা জীবন স্থির থাকে, অর্থাৎ মান কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ধ্রুবক। যেমন আমাদের বুলিয়ান অ্যালজেব্রা যেহেতু 0 এবং 1 নিয়ে কেবল ডিল করে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা ধ্রুবক হচ্ছে 0 এবং 1, 0 এবং 1। আচ্ছা,
আশা করি এখন তুমি বুঝতে পারছো। এটা নিয়ে আমাদের এই অধ্যায়ের পড়াশোনা, মেইন পড়াশোনাই এটা। তাহলে এটা নিয়ে তো আমাদের বিস্তারিত পড়তে হবে। তাহলে এখনই প্রশ্ন পড়ো না, জাস্ট এখানে যতটুকু বলছি যে ক্রিয়া তিনটা, একটা হচ্ছে যৌক্তিক যোগ, একটা হচ্ছে যৌক্তিক গুণ, একটা হচ্ছে যৌক্তিক বিপরীত। এই তিনটা তুমি বুঝলে, জাস্ট নামগুলো বুঝলে হয়েছে। এখানে তো নাম বাংলায় লিখছে, আর কিছু বোঝার নাই। এটা নিয়ে বিস্তারিত আমার এই অধ্যায়ের আলোচনা। আসো পরবর্তী স্লাইডে। এখন আসো আমরা যে অ্যালজেব্রাটা পড়লাম সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। আমরা যেটা পড়লাম এতক্ষণ সেটা কি? বুলিয়ান অ্যালজেব্রা। আর সারা জীবন আমরা যা পড়ে আসছি, যেমন ক্লাস 1 থেকে একবারে 10 পর্যন্ত, যদি আমরা বীজগণিত পড়ছি 6 থেকে 10 না, 6 থেকে 10, এই যে 6 থেকে 10 যে বীজগণিতটা পড়ে আসছে সেটা কি? সাধারণ বীজগণিত। সাধারণ বীজগণিতে আমাদের যে সংখ্যাটা থাকতো সেটা হচ্ছে 0 থেকে 9। এই সংখ্যাগুলো নিয়ে কাজ করতাম, ঠিক না? 0 থেকে 9, 0 থেকে 9 নিয়ে যে সংখ্যা পদ্ধতিটা গঠিত হয় সেটার নাম হচ্ছে ডেসিমেল। সেটার নাম কি? ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেম। সেই তো আমরা এই সাধারণ অ্যালজেব্রাটার আরেকটা নাম বলতে পারি, যে এটারে কি নামে ডাকতে পারি? এটাকে বলতে পারি ডেসিমেল অ্যালজেব্রা, বা এটাকে আমি বলতে পারি দশমিক অ্যালজেব্রা। ডেসিমেলের বাংলা কি? দশমিক। দশমিক বীজগণিত। দশমিক বীজগণিত, ঠিক আছে? ডেসিমেলের বাংলা কি? দশমিক। ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক। আই হোপ তোমাকে বুঝে যাবে। এখন আসো বুলিয়ান অ্যালজেব্রা এবং ডেসিমেল অ্যালজেব্রার পার্থক্য। এটা খ মার্কের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খ মার্ক অর্থাৎ 2 মার্কের প্রশ্নে এটা আসে। দেখো, বুলিয়ান অ্যালজেব্রা সবসময় ডিল করে 0 এবং 1 এর সাথে। কার সাথে ডিল করে? 0 এবং 1 এর সাথে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহৃত হয়। আর সাধারণ অ্যালজেব্রায় কি ব্যবহৃত হয়? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয়। মোট কয়টি অঙ্ক ব্যবহৃত হয়? 10টি। এরপরে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা 3 ধরনের ক্রিয়া পাই। সাধারণ অ্যালজেব্রায় আমরা কয়টা ক্রিয়া নিয়ে কাজ করছি? 4টি। যে দেখো, সাধারণ অ্যালজেব্রায় যে কোনো গাণিতিক ক্রিয়া সম্ভব, যেমন প্লাস, মাইনাস, গুণ এবং ভাগ। আর এই অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ এবং গুণ সম্ভব। বুলিয়ান অ্যালজেব্রায় কেবল কি সংখ্যা সম্ভব? যোগ এবং গুণ। এই দুইটা সম্ভব। বুলিয়ান অ্যালজেব্রায় কেবল যোগ এবং গুণ সম্ভব। এই যোগটাকে বলা হয় অর, গুণটাকে বলা হয় এন্ড, আর নট হচ্ছে এই যে যৌক্তিক বিপরীত লিখছিলাম না আগের পেজে, যৌক্তিক বিপরীত। আর এখানে 4টা কি কি? যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এরপরে দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় কখনো কোনো নেগেটিভ সংখ্যা আসবে না। কখনোই কোনো নেগেটিভ সংখ্যা কি করতে পারবে না? আসবে না। আর আমরা যে সাধারণ বীজগণিত করে আসছি, এখানে কি নেগেটিভ ছিল না, মাইনাসের সংখ্যা ছিল না, প্লাসের সংখ্যা ছিল না। নেগেটিভ এবং পজিটিভ দুইটাই আসতে পারবে। এরপরে আরো বলে দিই, দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় কোনো জ্যামিতিক সূত্র কাটবে না। কোনো জ্যামিতিক সূত্র খাটবে না। জ্যামিতিক সূত্র খাটবে না। আর এখানে এই জ্যামিতিক সূত্র ইউজ করা যাবে। এরপরে এখানে দেখো, কোনো ত্রিকোণমিতিক সূত্র খাটবে না। ত্রিকোণমিতিকের কোনো সূত্র খাটবে না। ত্রিকোণমিতিক সূত্র খাটবে না। আর এখানে ত্রিকোণমিতিক সূত্র খাটবে। তুমি এখান থেকে জাস্ট 3টা বা 4টা লিখবা। 3টা বা 4টা লিখলে তুমি 2 মার্ক ফুললি পাবা। আমি তোমাকে কতগুলো লিখে দিছি? 6টা লিখে দিছি। কটা লিখে দিছি? 6টা। পিডিএফ কিন্তু দিয়ে দেবো। পিডিএফ ক্লাস শেষ হলে দিয়ে দেবো। পিডিএফ এর জন্য চিন্তা করতে হবে না। আসো আমাদের পরবর্তী স্লাইডে। দেখো, এখন এই যে আমাদের বুলিয়ান মৌলিক ক্রিয়া বলছি না, এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। এটা নিয়ে হচ্ছে আমাদের বিস্তারিত আলোচনা। কোনো কোয়েশ্চেন থাকলে জাস্ট কোয়েশ্চেন করবো, নাইলে কমেন্ট করার দরকার নাই ভাই। আমি তোমাকে বারবার বলতেছি যে কমেন্ট করো না। কমেন্ট করে আরেকজনকে বিরক্ত করার দরকার নাই। তুমি কমেন্ট করলে কিন্তু আমার লাভ আছে, আমার এই ক্লাসটা রিচ পাবে বেশি। কিন্তু আমি চাইতেছি না যে আমার এই খুদাই কমেন্ট করে আমার ক্লাস রিচ পায়, আমার স্টুডেন্টের দরকার নাই। ঠিক আছে? আমার কথা হচ্ছে, আমার ক্লাস যদি 10 জন মানুষও করে, 10 জনই যেন উপকৃত হয়। 10 জনই যেন কি হয়? উপকৃত হয়। ওকে, এখন আসো বুলিয়ান ক্রিয়া। এই বুলিয়ান ক্রিয়া হচ্ছে, আমরা অলরেডি দেখছি যে বুলিয়ান ক্রিয়া কয় ধরনের? বুলিয়ান ক্রিয়া হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? বুলিয়ান ক্রিয়া 3 ধরনের। কি কি? একটা হচ্ছে যৌক্তিক যোগ, একটা হচ্ছে যৌক্তিক যোগ, আরেকটা হচ্ছে যৌক্তিক গুণ। একটা কি? যৌক্তিক গুণ। আরেকটা হচ্ছে যৌক্তিক পূরক বা যৌক্তিক বিপরীত। যৌক্তিক বিপরীত বা পূরক।
যৌক্তিক বিপরীত বা পূরক। এগুলা কি বাংলা নাম, কিন্তু এগুলা কি ইন্টারন্যাশনাল পড়া না। তোমার বাংলা পড়লে কি হবে, এগুলা কি কম্পিউটার ভিত্তিক পড়া, সারা বিশ্বেই ব্যবহৃত হয়, সেটা আমার ইংরেজি টার্ম গুলো লাগবে। তো এখানে আমার মেইনলি ইংরেজি টার্ম গুলা ইউজ করতে হবে। ইংরেজি টার্ম কি, এই যুগকে বলা হয় অর, যুগকে কি বলা হয় অর, এই গুণকে বলা হয় এন্ড, গুণকে কি বলা হয় এন্ড, আর এই যৌক্তিক বিপরীতকে বলা হয় নট। যৌক্তিক বিপরীতকে কি বলে, নট। সবগুলাই কিন্তু বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। কি অক্ষর ব্যবহার করতে হবে, বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখতে হবে যে সবগুলাই কি অক্ষর, সবগুলাই কিন্তু আমার বড় হাতের অক্ষর, সবগুলাই কি অক্ষর, বড় হাতের অক্ষর। এখন দেখো এটা নিয়ে একটু ঘটনা বলি, একটু কাহিনী বলে ফেলি। যারা সায়েন্স পড়ছো তারা সম্ভাবনা নামক একটা অধ্যায় পড়ছিল, উচ্চতর গণিতের 14তম অধ্যায়, সম্ভাবনা বা প্রবাবিলিটি। সেখানে বলতো যে একটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে, সেই ছক্কায় 3 এবং 1-এর গুণিতক যেগুলো আছে সেই সম্ভাবনা বের করো। এবং যখন বলতো, এই যে এবং, এন্ডের বাংলা কি, এবং না, এন্ডের বাংলা কি এবং, এবং যখন বলতো তখন সেটাতে গুণ করা লাগতো, তখন সেটাতে কি বলা লাগতো, গুণ করা লাগতো। আর যদি বলতো 3 এবং 6-এর, সরি 3 অথবা 6-এর গুণিতক আসার সম্ভাবনা দেখো, এই অথবা যখন বলতো তখন যোগ করা লাগতো, অথবা যখন বলতো তখন কি করা লাগতো, যোগ করা লাগতো। যারা সায়েন্স আছো তারা একটু এই স্মৃতিটা মনে করতে পারবা, যারা আর্টস আছো সমস্যা নাই, জাস্ট নামগুলো মনে রাখবা, ঠিক আছে। তাহলে অথবা হইলে যে যোগ করা লাগতো, কেন যোগ করা লাগতো এই কারণটা জাস্ট তোমার সায়েন্সদেরকে একটু বলে দিলাম যে এবং হইলে গুণ করা লাগতো। কেন গুণ করা লাগতো, কারণ এবং মানে এন্ড, এন্ড মানে হচ্ছে যৌক্তিক গুণ, এন্ড মানে যৌক্তিক গুণ। আচ্ছা এখন আসো আমরা এই যোগগুলা একটু দেখি, এই যোগের ফাংশনটা কি আর গুণের ফাংশনটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। জিনিসটা আসলে কি দেখো, যোগ মানে হচ্ছে এই প্লাস, যোগ মানে কি প্লাস, তাহলে এটার প্রতীক হচ্ছে এরকম, প্রতীক হচ্ছে প্লাস, যোগের প্রতীক কি এরকম প্লাস, আর গুণের প্রতীক হচ্ছে এরকম ডট, গুণের প্রতীক কি এরকম ডট, গুণের প্রতীক কি এরকম ডট। আর যৌক্তিক বিপরীতের প্রতীক হচ্ছে এরকম ভার, এটার নাম হচ্ছে বার। এই যে উপরে কোন একটা সংখ্যা লিখে তার উপরে এরকম একটা দাগ, যেমন তোমরা পড়ছিল না, ওই যে নবম দশম শ্রেণীতে গণিতে পড়ছো না, কি বলতাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সেখানে আমরা এক্স এর উপর এরকম একটা টান দিতাম, এটারে কি পড়বো এক্স বার, এটারে পড়বো হচ্ছে এক্স বার, এটা কি পড়বো এক্স বার। আই হোপ তোমাকে এই জিনিসটা বুঝতে পারছি, এটা হচ্ছে তাদের প্রতীক। তাহলে অরের প্রতীক হচ্ছে প্লাস, অরের প্রতীক হচ্ছে প্লাস, গুণের প্রতীক হচ্ছে ডট, আর যৌক্তিক বিপরীতের প্রতীক হচ্ছে ভার, যৌক্তিক বিপরীতের প্রতীক হচ্ছে ভার। যেমন আমি এটাকে কিভাবে পড়বো দেখো, যদি দুইটা সংখ্যার মধ্যে প্লাস হয়, ধরো আমাকে বললো পি প্লাস কিউ, এটাকে আমি নর্মালি এইভাবেই পড়বো পি প্লাস কিউ, অথবা পি অর কিউ, কিভাবে পড়বো পি অর কিউ, অথবা পি প্লাস কিউ বললে এটা সমস্যা হয় না, এইভাবেই বলো, তবে অ্যাকচুয়ালি পড়তে হয় পি অর কিউ, যে অর প্লাস মানে কি অর, তাহলে পি অর কিউ। এটাকেই যদি আমি এন্ড লিখি তাহলে বলতে হবে পি পি এন্ড কিউ, এটাকে পড়তে হবে পি এন্ড কিউ, বা পি ডট কিউ পড়তে পারো, কোনো সমস্যা নাই, পি ডট কিউ অথবা পি এন্ড কিউ, পি এন্ড কিউ। এটাকে ভার কিভাবে পড়বো, যেমন পি কিউ বার, দেখো পি কিউ বার, বারটা কিন্তু পি এর উপরে আছে কিউ এর উপরে আছে, এটা পড়তে হবে পি কিউ হোল বার, পি কিউ হোল বার, বা এটা একটা একটার উপরেও থাকতে পারতো, যেমন পি বার, এটাকে বলে পি বার, এই যে এটার মতো এক্স বার, অথবা তাহলে এটা পড়বো হচ্ছে পি ভার, পি বার, অথবা এরকম কিউ এর উপরে থাকলে তখন সেটা পড়তাম কিউ বার। আর দেখে জায়গায় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে করবো, পি অর কিউ অথবা পি প্লাস কিউ, পি এন্ড কিউ অথবা পি ডট কিউ, পি কিউ হোল বার, পুরোটার যেমন হোল স্কোয়ার করি এরকম করতে হবে পি কিউ হোল বার, পি বার, পি বার, ঠিক আছে। এই রুটিন নাই কেন, রুটিন হচ্ছে শনিবার শনিবার আইসিটি, ঠিক আছে, রবিবার ইংলিশ, সোমবার বাংলা, দেন আবার এটা মঙ্গলবার, দেন এটা বুধবার, দেন এটা বৃহস্পতিবার, আর হচ্ছে এক্সাম শুক্রবার, এক্সাম কখন শুক্রবার, ঠিক আছে, এক্সাম হচ্ছে শুক্রবার।
আচ্ছা এই স্লাইড বুঝছো কিনা দেখো, এইটুকু বুঝছো কিনা বলো। এখন দেখো তাহলে এগুলো আমরা পড়া শিখলাম এবং যৌক্তিক অপারেশন গুলা কি সেগুলা বুঝলাম। এখন হচ্ছে এগুলা কাজ করে কিভাবে, এগুলোর রেজাল্ট কি আসবে, কাজটা কিভাবে করে, যোগ কিভাবে করতে হবে, গুণ কিভাবে করতে হবে, বা বিপরীত কিভাবে করতে হবে। দেখো বিপরীতটা খুব ইজি। বিপরীতটা হচ্ছে এভাবে করতে হবে যে জিরো থাকলে জিরো বার মানে হচ্ছে ওয়ান, জিরো বার মানে কত ওয়ান, জিরো বার মানে কত ওয়ান, বার মানে উল্টে যাবে, জিরোটা ওয়ান হবে ওয়ানটা জিরো হবে, আর ওয়ানের বার হচ্ছে জিরো, ওয়ানের বার কত জিরো। এটা হচ্ছে তাদের কাজটা এভাবে করে। বারের কাজ কি, জিরোর উপরে বার হলে সেটা ওয়ান হয়ে যাবে, ওয়ানের উপরে বার হলে সেটা জিরো হয়ে যাবে। এরপরে দেখো এই যৌক্তিক যুগের ক্ষেত্রে কি হবে, যেমন তোমার যেহেতু আমার সংখ্যা হচ্ছে জিরো এবং ওয়ান, জিরো এবং ওয়ান, তাহলে আমার সামনে কি কি যুগ আসতে পারে, কি কি যুগ আমার সামনে আসতে পারে। দেখো এই সংখ্যা দুইটা দিয়ে কি কি যুগ গুলো আসতে পারে, জিরো প্লাস জিরো সমান কত এটা আসতে পারে, অথবা জিরো প্লাস ওয়ান সমান কত এটা আসতে পারে, অথবা ওয়ান প্লাস জিরো সমান কত এটা আসতে পারে, অথবা ওয়ান প্লাস ওয়ান সমান কত এটা আসতে পারে। ঠিক আছে। আবার গুণের ক্ষেত্রেও সেম হিসাবগুলো আসতে পারে, যে জিরো ডট জিরো সমান কত, জিরো ডট জিরো সমান কত, জিরো ডট ওয়ান সমান কত, আবার ওয়ান ডট জিরো সমান কত, ওয়ান ডট ওয়ান সমান কত, ওয়ান ডট ওয়ান সমান কত। ঠিক আছে, এই ম্যাথ গুলো আমার সামনে আসতে পারে। তাহলে দেখো এটা আসলে আমরা কিভাবে অ্যান্সারটা করব, সেটার জন্য আমি রুলসটা তোমাদের বলে দিই। রুলস হচ্ছে ওয়ারের ক্ষেত্রে লিখবা এই যে বাম পাশের অংশগুলা না, এই যে বাম পাশের যে অংশগুলো আছে এটাকে বলা হয় ইনপুট। এটাকে কি নামে ডাকে, ইনপুট। এটা কি ইনপুট। তাহলে এই পাশের অংশটা কি ইনপুট, এটা কি ইনপুট। আর আমাদের যে রেজাল্টটা আসবে, যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আউটপুট। সেটা কি আউটপুট। যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আউটপুট, সেটা কি আউটপুট। তাহলে ইনপুট কি, যেগুলা যোগ করব সেটা হচ্ছে ইনপুট, আর যে রেজাল্ট আসবে সেটা কি আউটপুট। তাহলে রুলস হচ্ছে যে কোনো একটি ইনপুট, যে কোনো একটি ইনপুট ওয়ান হলে, যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান। আউটপুট কত হবে, আউটপুট হবে ওয়ান। যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট হবে ওয়ান, যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান। আর সবগুলা ইনপুট জিরো হইলে, সবগুলো ইনপুট জিরো হইলে, সবগুলো ইনপুট জিরো হলে আউটপুট হবে জিরো। সবগুলা ইনপুট জিরো হলে আউটপুট হবে জিরো। তাহলে দেখো এই যে সবগুলা ইনপুট জিরো, তাহলে আউটপুট কত হবে জিরো। সবগুলা ইনপুট জিরো, তাহলে এটা কি সবগুলো জিরো, সবগুলো জিরো হইলে আউটপুট কত হয় জিরো। যে কোনো একটা ওয়ান হইলে আউটপুট ওয়ান। এই যে একটা ওয়ান আছে, তাহলে যে কোনো একটা ওয়ান, যে কোনো একটা ওয়ান, যে কোনো একটা ওয়ান হইলে আউটপুট কত ওয়ান। অন্য কোথাও তাকানোর দরকারই নেই, জাস্ট একটা ওয়ান আছে মানে আউটপুট ওয়ান। এই যে এখানেও দেখো যে কোনো একটা ওয়ান, যে কোনো একটা ওয়ান, ওয়ান থাকলে আউটপুট ওয়ান। যে কোনো একটা ওয়ান, এই যে দেখো যে কোনো একটা ওয়ান, দুইটা ওয়ান আছে ডাজন্ট ম্যাটার, একটা ওয়ান থাকলে আনসার ওয়ান হবে, দুইটা থাকলে ওয়ান, তিনটা থাকলে ওয়ান, চারটা থাকলে ওয়ান, পাঁচটা থাকলেও ওয়ানই। অর্থাৎ একটা যদি ওয়ান ভুল করেও থাকে তাহলে সেটার আনসার কত হবে ওয়ানই হবে, সেটার আনসার কত হবে ওয়ানই হবে। আসো এটা আরেকটু প্র্যাকটিস করে, একটা বড় অঙ্ক দিয়ে একটু প্র্যাকটিস করি। আমি জানি এটা অনেকেই শেষেরটা বুঝছে না। দেখো আমি এটা বললাম, দেখো সারাদিন লিখবো কোনো সমস্যা নেই। দেখো আনসার কত আছে, একটা ওয়ান আছে মানে আনসার ওয়ান। আর কোথায় আমি তাকাবোই না, একটা ওয়ান আছে মানে আনসার ওয়ান, একটা ওয়ান আছে মানে আনসার ওয়ান। তার মানে এই ওয়ান প্লাস ওয়ান সমান কত, একটা ওয়ান আছে মানে আনসার, একটা ওয়ান আছে মানে আনসার কত ওয়ান, একটা ওয়ান আছে মানে কত আনসার ওয়ান। তিনটা ওয়ান হইলেও একটা ওয়ান আছে মানে আনসার, আরে জিরো লিখে ফেলি কেন, আনসার ওয়ান। ঠিক আছে। আর কখন আনসারটা জিরো হবে, যখন সবগুলা জিরো হবে, যখন সবগুলা জিরো হবে। ধরো অনেকগুলা ইনপুট আছে, সবগুলা যখন জিরো হবে আউটপুট তখন জিরো। এখন একটা হইলো অনেকগুলো জিরো কেবলমাত্র একটা ওয়ান আছে, তখন আউটপুট কত হবে বলতো, তখন আউটপুট কত হবে বলতো,
এই যে একটা 1 আছে মানে আউটপুট হবে, একটা 1 আছে মানে আউটপুট হবে 1, একটা 1 আছে মানে আউটপুট হবে 1, একটা 1 থাকলে বাকি কোথাও তাকানোর দরকার নাই, আউটপুট হবে 1। আই হোপ এখন তোমরা এটা বুঝতে পারছো। যদি না বুঝো একদম আপন ভাই মনে করে কোশ্চেন করে ফেলবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা এরকম ভাবেই গুণের ক্রিয়াটা বুঝে ফেলি। এটার ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটি ইনপুট, যে কোনো একটি ইনপুট 1 হলে, যে কোনো একটি ইনপুট 0 হলে, এটা অন্য কালার দিয়ে দিই, যে কোনো একটা ইনপুট 0 হলে, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট হবে 0। যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট হবে 0। আর সবগুলো যখন 1 হবে, 2 নাম্বার রুলস হচ্ছে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1। সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1। এটা নরমাল গুণ। দেখো, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে সেটা আনসার হবে 0। জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে সেটা আনসার হবে 0। জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে 0। এক একে এক, এটা নরমালের মতোই মিলে যায়। তারপর রুলসটা একটু দেখতে পারো, যে কোনো একটা ইনপুট 0 হলে, দেখো এই একটা ইনপুট 0 মানে আউটপুট 0, একটা ইনপুট 0 মানে আউটপুট 0, একটা 0 মানে আউটপুট 0, মানে একটা 0 হলে আর কোথাও তাকানোই লাগবে না, একটা 0 হলে 0। আর যখন সবগুলা 1, এই যে সবগুলাই 1, এটা 1 এটা 1, তখন আউটপুট হচ্ছে 1, ঠিক আছে। দেখো আরেকটু বোঝাই, যেমন 1.1.1.1.1.0, দেখো একটা 0 আসছে, এই একটা 0 হওয়ার কারণে আউটপুট 0, অর্থাৎ 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে সেটার আউটপুট কত হবে? 0। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে গুণফল 0 হয় না? 0। আর 1 কখন হবে? যখন মনে করো সবগুলাই 1 থাকবে, তখন সবগুলাই কি হবে? 1 থাকবে, তখন সেটার আউটপুট হবে 1, আই হোপ তোমাকে এটা বুঝাইতে পারছি, এই গুণেরটা বুঝাইতে পারছি। এরপরে হচ্ছে, আচ্ছা বুঝছো কিনা বলো, না বুঝলে প্রশ্ন করবা। না, আজকে প্রথম নীলিমা চৌধুরী হচ্ছে আজকে প্রথম এটার ক্লাস। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস। এখন তোমাদের প্রশ্ন আছে কিনা বলো, দেখো আমরা এটাও করে ফেললাম যে 0 থাকলে 1, 1 থাকলে 0। এই যে যেমন 0 বার মানে 1, দেখো এটা আরেকবার লিখে দেই, 1 এর উপরে বার থাকলে 0 হবে, 0 এর উপরে বার থাকলে 1 হবে। এটা লাইক কার মতো বলো তো? ওয়ান্স কমপ্লিমেন্টের মতো। একের যারা আগে পড়ছিল, আগের অধ্যায়টা পড়ছিল, তাদেরকে একটু বলে দেই যে এটা একের পরিপূরকের মতো, একের পরিপূরকের মতো। অর্থাৎ 1 এর উপরে বার হলে সেটা আনসার হবে 0, 0 এর উপরে বার হলে সেটা আনসার হবে 1, ঠিক আছে। এখন আসো আমি সব তিনটা মিলায়া আমি তোমাকে একটা সরল অঙ্ক দিই। দিলাম 1 + 1 + 0 প্লাস 1 + 1 + 1 ইন্টু 0 ইন্টু 1 + 1 ইন্টু 1.1 প্লাস 1.0.1, ঠিক আছে। এই একটা অঙ্ক দিলাম, দেখো কত বড় অঙ্ক দিয়ে দিছি, কিন্তু এটা বাচ্চারাও সমাধান করতে পারবে। প্রথমে এই ব্র্যাকেটের কাজ করো, এরপরে এই ব্র্যাকেটের কাজ করো, এরপরে এই ব্র্যাকেটের, এরপরে এই ব্র্যাকেটের, এরপরে এই ব্র্যাকেটের। তাহলে দেখো আনসার কত আসে। এখানে আনসার কত হবে? যোগ আছে, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট হবে 1, তাহলে এই পোরশন বাদ, প্লাস। এরপরে দেখো যোগ আছে, যে কোনো একটা 1 হলে আউটপুট 1, পরে কি ওটা প্লাস না তো, পরে হচ্ছে ডট, পরে কি এই যে ডটের ক্ষেত্রে আবারও প্লাস আছে, 1 + 1, যে কোনো একটা 1 হলে আউটপুট কত? 1, এরপর দেখো আবারও দাও ডট, 1.1 এ তো 1 এই হয়, 1.1 এ কত হয়? 1, প্লাস দাও প্লাস 1.0.0, এই যে 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে आंसर কত? 0, প্লাস 0। তাহলে আগে গুণটা করো, আগে গুণের কাজ করতে হয় না? তাহলে এই গুণটা করলে দেখো কত আসে? 1.1, এক একে 1, তাহলে এটার आंसर হচ্ছে 1, এদিকে +1, এদিকে +0। তাহলে দেখো এই যে
যুগের ক্ষেত্রে একটা 1 হলে আউটপুট হয় 1, একটা 1 হলে আউটপুট কত 1। তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আই হোপ তোমাদেরকে এটা বুঝাইতে পারছি, এইটাই তোমাকে আমি বুঝাইতে পারছি। কোয়েশ্চন থাকলে করবা। কোয়েশ্চন থাকলে কিন্তু ঝটপট কোয়েশ্চন করে ফেলবা। আর যারা ক্লাসে একদম প্রথম থেকে আসো তারা একটু এখন জানাও যে ক্লাসটা কেমন লাগছে। আমরা কিন্তু এখন এমসিকিউ প্র্যাকটিস করবো, ঠিক আছে? ক্লাসটা কেমন লাগছে, যারা ক্লাসে প্রথম থেকে ছিল তারা একটু অনুগ্রহ করে জানাই দিবা ক্লাসটা কেমন ছিল। আর এখন আসো আমরা কয়েকটা এমসিকিউ একটু সলভ করি। যে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ, আমরা এই অংশ প্রথম দিকের অংশটা করবো। দেখো কি বলছে, যুক্তি অ্যালজেব্রা। যুক্তি অ্যালজেব্রাটা কি আবার? যুক্তি অ্যালজেব্রা মানে কি বুলিয়ান অ্যালজেব্রা। এই যে যুক্তিটা কই আছে? যুক্তি আছে কোথায়? বুলিয়ান অ্যালজেব্রা। যুক্তি আছে কোথায়? বুলিয়ান অ্যালজেব্রা। এটার উদ্ভাবক কে? কি বলছিলাম? জর্জ বুল। জর্জ বুল। তাহলে কে আবিষ্কার করছে এটা? জর্জ বুল। জর্জ বুল। আই হোপ বুঝাইতে পারছি। জর্জ বুল কত সালে এটা আবিষ্কার করছে এটা একটু মুখস্থ করে রাখবা। 1847। জীবনেও আসে নাই আর আসবেও না, এটা জীবনে আসেনি আর আসবেও না। বুলিয়ান অ্যালজেব্রার প্রত্যেক চলকের কয়টি মান থাকে? দেখো প্রত্যেকটা চলকের কয়টা মান থাকে। চলক কোনগুলা? চলক কোনগুলা? চলক বলছিলাম কি যে এক্স, ওয়াই, জেড, এ, বি, সি। আর ধ্রুবক বলছিলাম হচ্ছে, ধ্রুবক বলছিলাম হচ্ছে ধ্রুবক হচ্ছে 0 এবং 1। 0 এবং 1। তাহলে বলো তো এক্স এর মান এই গণিতে কি 0 এবং 1 ছাড়া, আলহামদুলিল্লাহ, 0 এবং 1 ছাড়া অন্য কিছু আসতে পারে এই বীজগণিতে? এখানে তো 2 নাই, 2 ইউজ করা যায় না, 3 ইউজ করা যায় না, 4 ইউজ করা যায় না, 5 ইউজ করা যায় না, এগুলা ইউজ করা যায় না। তাহলে একমাত্র প্রচন্ড গরম রাজশাহীতে, বুঝছো? ওই অন্যান্য এলাকায় প্রচুর বৃষ্টিপাত হইতেছে, একটু শীতল বাতাস আসতেছে, কিন্তু রাজশাহীতে এখনো প্রচন্ড প্রচন্ড গরম। আচ্ছা এরপরে দেখো তাহলে বুলিয়ান অ্যালজেব্রা, তাহলে চলকের মান কয়টা হইতে পারে? 0 এবং 1 হইতে পারে। 0 এবং 1, তাহলে কয়টা সংখ্যা? দুইটা। তাহলে সংখ্যা কয়টা? দুইটা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা প্রত্যেকটা চলকের কয়টা মান হইতে পারে? দুইটা। এরপরে দেখো 4 নাম্বারটা, বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি কত? এমসিকিউ গুলো এই অপশন গুলো আসেনি, আলহামদুলিল্লাহ। দেখো বুলিয়ান অ্যালজেব্রাটা কি? বাইনারি অ্যালজেব্রা। কি নাম বলছি? বাইনারি অ্যালজেব্রা। বাইনারি অ্যালজেব্রা। এটার ভিত্তি কত? এখন বলো তো বলো তো এই বাইনারি অ্যালজেব্রার ভিত্তি কত? বাইনারির ভিত্তি কত? 2। বাইনারির ভিত্তি কত? 2। তাহলে বাইনারি অ্যালজেব্রার ভিত্তি হচ্ছে 2। এই যে দেখো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজ, এই কাজ মানে কি? অপারেশন। কাজ মানে কি? অপারেশন বা ক্রিয়া। ক্রিয়া। তাহলে কাজ কয়টা পড়ছি বলো তো? কাজ পড়ছি 3টা। 3টা কি কি? অর, এন্ড এবং নট। অর এবং এন্ড এবং নট। 4 টাকার থাকে। এই 4 টাকার থাকে বলো তো ডেসিমেল বীজগণিতের। একটা হচ্ছে প্লাস, আর একটা মাইনাস, আর একটা গুণ, আর একটা ভাগ। এটা হচ্ছে ডেসিমেল বীজগণিতে থাকে। আচ্ছা এটা আমাদের এখনো পড়া হয় নাই। ও আচ্ছা পড়া হয়েছে। দেখো দেখো ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে প্লাসের 5 ভোল্ট কি নির্দেশ করে? কি বলছিলাম? 0 হচ্ছে 0 নির্দেশ করা হচ্ছে 0 থেকে প্লাস 0.8 ভোল্ট। 0 থেকে প্লাস 0.8 ভোল্ট। আর 1 বলে কি 2 থেকে 8 ভোল্ট। 2 থেকে 8 ভোল্ট। তাহলে এই 5 ভোল্ট কোথায় পড়ে? 2 থেকে 8 ভোল্টের মধ্যে পড়ে না। 2 থেকে 8 ভোল্টের মধ্যে পড়ে না। তাহলে 2 থেকে 8 ভোল্টের মাঝখানে পড়ে, মানে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা 1 বোঝায়। এটা দ্বারা কি বোঝায়? 1 বোঝায়। আই হোপ তোমাকে এটা বুঝাইতে পারছি। এরপরে দেখো পরেরটা, ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে কোন ভোল্টেজকে সংজ্ঞায়িত করা হয়নি? দেখো 0 থেকে 8 ভোল্ট এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে 0 দ্বারা।
0.8 থেকে 2 ভোল্ট, এটা কি কোথাও পড়ছো? এটা কিন্তু আমরা পড়ি নাই, এটা পড়ছি, তার মানে এটা সংজ্ঞায়িত। 1 থেকে 2 ভোল্ট, 1 থেকে 2 ভোল্ট কিন্তু সংজ্ঞায়িত। দেখো 1 থেকে 2 ভোল্ট আমরা পড়ছি যে কি এর ক্ষেত্রে 2 থেকে 8 ভোল্ট, 2 থেকে 8 ভোল্ট, তাহলে 2 থেকে 5 ভোল্ট, এটা 2 থেকে 8 ভোল্টের মধ্যে পড়ে। তাহলে এটার আনসার কিন্তু দুইটা, আনসার কিন্তু এটাও হইতেছে, এটাও হইতেছে এবং এটাও হইতেছে। তবে হ্যাঁ, এটাও হইতেছে এবং এটাও হইতেছে, কারণ 1 থেকে 2 ভোল্ট এটা 2 থেকে 8 ভোল্টের মধ্যে পড়ে না, আর হচ্ছে 2 থেকে 5 ভোল্ট এটা 2 থেকে 8 ভোল্টের মধ্যে পড়ে। তার মানে এটা হচ্ছে আমরা অলরেডি পড়ছি, এটা 1 দিয়ে করা হয়, সংজ্ঞায়িত করা হয়, আর 0 থেকে 0.8 ভোল্ট 0 দ্বারা সংজ্ঞায়িত করা হয়। আচ্ছা, পরেরটা দেখো 8 নাম্বারটা, ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 0 দ্বারা কি নির্দেশ করে? 0 দ্বারা কি নির্দেশ করে? 0 থেকে 0.8 ভোল্ট, 0 থেকে 0.8 ভোল্ট। তাহলে কোনটা? এই ক নাম্বার, 0 থেকে 0.8 ভোল্ট। এরপর দেখো বাইনারিতে 1 দ্বারা কম্পিউটারের সমতুল্য কত দ্বারা হয়? এই 1 দ্বারা কত দ্বারা হয় অলরেডি আমরা পড়ছি না? 1 দ্বারা কত দ্বারা হয় এটা আমরা পড়ছি। এই যে মৌলিক লজিক গেট, লজিক গেটও 3টি, লজিক গেট কয়টি? 3টি। যদি আমরা এটা পড়ছি না, কিন্তু এই যে বুলিয়ান ক্রিয়াগুলাই পরে গেট, ক্রিয়াগুলাই পরে কিসের রূপান্তর হবে? গেটের রূপান্তর হবে। তাহলে গেটে চলে গেছি, মানে আমরা আর পড়ি নাই, এই পর্যন্তই পড়ছি জাস্ট। আচ্ছা, এরপরে দেখো এই এমসিকিউটা, এটা গুরুত্বপূর্ণ। 10 নাম্বারটা দেখো, কোনটি ডিজিটাল সিগন্যাল? কোনটি ডিজিটাল সিগন্যাল? মনে রাখবা ডিজিটাল সিগন্যাল হচ্ছে 0 এবং 1, নাকি 0 এবং 1। তাহলে 0 এবং 1 নিয়ে আমি একটা গ্রাফ অঙ্কন করার চেষ্টা করি। এইখানে কি 0 হয়, উপরে 1 হয়, আর নিচে নেগেটিভ ভ্যালু হবে। আচ্ছা, এখন এই গ্রাফটা যদি আমি অঙ্কন করি, তাহলে দেখো এই গ্রাফটা আমি অঙ্কন করি। ধরো আমার আছে 0, ধরো আমার কাছে আছে 0 এবং 1, 0 এবং 1 দুইটা সংখ্যার জন্য গ্রাফটা কেমন হবে? প্রথমে 0, পরে 1, পরে কত? 1। এরপরে মনে করো আরো আছে, পরেরটা মনে করো 0, তাহলে পরে আবার নিচে যাবে, তাহলে 0, পরে মনে করো আবার 1, তাহলে আবার উপরে উঠবে। তাহলে দেখো গ্রাফের চেহারাটা কেমন হয়েছে? গ্রাফের চেহারা 0 এবং 1 এর জন্য গ্রাফের চেহারাটা কোনটার সাথে মিলে? এই গ নাম্বারের সাথে মিলে। কার সাথে মিলে? এই গ নাম্বারের সাথে মিলে। তার মানে আমাদের আনসার হচ্ছে এই গ নাম্বারটা। আর এইটা সত্যক সারণী আমাদের নেক্সট ক্লাস, এটা আমাদের নেক্সট ক্লাস। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোনো কোয়েশ্চেন থাকলে দেখি, এখন দেখি কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো। এই কারো যদি কোথাও কোয়েশ্চেন থাকে তাহলে বলো, কোথাও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু বলে ফেলো যে ভাইয়া বুঝি নাই, বা এই প্রশ্নটা কি হবে। তাহলে কিন্তু আমরা এমসিকিউ পড়ে ফেললাম। আমাদের প্রত্যেকটা ক্লাস এরকম হবে, আমাদের একদম প্রত্যেকটা ক্লাস এমন কমপ্যাক্ট আকারে সাজানো থাকবে। যেই টপিক থেকে সৃজনশীল আসতে পারে সেই সৃজনশীলও পড়ানো হবে, আর যেই টপিক থেকে কেবল এমসিকিউ আসতে পারে সেগুলা সাজানো হবে। ওকে, তাহলে আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।